প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসে সবাইকে আহ্বান জানাচ্ছি। আশা করি খোদার কৃপায় তোমরা সবাই ভালো আছো। এই কোভিড-19 সিচুয়েশনে গোটা বিশ্ব আজ আতঙ্কিত। আমরা সবসময় স্বাস্থ্যবিধি মানব, সেই সাথে আল্লাহর কাছে প্রার্থনা করবো যেন আল্লাহ আমাদেরকে এই চরম বিপদ থেকে উদ্ধার করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আর সেই বিষয়টি হলো প্রিপজিশন। তোমরা যেহেতু পরীক্ষার্থী, তোমাদের বেসিক ধারণাটা স্পষ্ট রাখা দরকার। বিশেষ করে আমি যে কথাটা বলি, তোমরা ভালো স্টুডেন্ট, পরীক্ষায় ভালো রেজাল্ট হবে, তবে অ্যাডমিশন টেস্টে ভালো করা এবং চান্স পাওয়া এটা কিন্তু জটিল একটা প্রক্রিয়া। কাজে তোমরা যদি বেসিক শক্ত রাখো, নিজেকে প্রস্তুত রাখো যেন আমি প্রস্তুত, তাহলে কিন্তু ভালো জায়গাতে চান্স পাবে এবং ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে। চলো আজকে আমি প্রিপজিশনের কিছু বেসিক জিনিস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমরা প্রিপজিশনের সাথে আমাদের পরিচয় আছে, আমরা প্রিপজিশন কি জানি, তবে আজকে আমরা প্রিপজিশন সম্পর্কে আরেকটু বেসিক ধারণা নেব। এই ধারণাগুলো সাধারণত শিক্ষার্থীরা নেয় না, তবে এগুলো বাস্তব প্র্যাকটিক্যালি খুবই দরকার। তাহলে চলো আমরা আজকে প্রিপজিশন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো আমি দেখিয়েছি প্রিপজিশন, পজিশন অফ প্রিপজিশন। প্রিপজিশনের পজিশন অর্থাৎ প্রিপজিশন কোথায় কোথায় বসে। আমরা তো সাধারণত জানি যে প্রিপজিশন একটা নাউনের আগে বসে, হ্যাঁ ওটাও ঠিক আছে, তবে আরো অনেক জায়গা আছে যে জায়গাগুলো আমাদের জানা দরকার। আমি জানি না, হঠাৎ করে একটা সেন্টেন্স আসলো, সেই সেন্টেন্সে কোথায় প্রিপজিশন সঠিক বসবে, তাহলে আমার যদি জানা থাকে তাহলে আমার লিখতে সুবিধা হবে। আর যদি আমি জানি যে খালি নাউনের আগেই বসে, তাহলে কিন্তু হবে না, কারণ ঘুরায় ফেরায় বিভিন্ন পদ্ধতিতে প্রিপজিশনের ব্যবহার আছে। সেই জিনিসগুলো অবশ্যই আমাদের জানতে হবে। দেখো আমি এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, নাম্বার 1 বিফোর নাউন, অর্থাৎ একটা প্রিপজিশন নাউনের আগে বসে। হি ইজ অ্যাট হোম নাও, সে এখন বাড়িতে অবস্থান করছে। তাহলে এই ক্ষেত্রে দেখো অ্যাট প্রিপজিশন আর হোম হলো একটা নাউন, তাহলে নাউনের আগে প্রিপজিশন অ্যাট। বিফোর প্রোনাউন, প্রোনাউনের আগেও আমরা প্রিপজিশন বসাতে পারি। এক্সাম্পল, শি ইজ ডিপেন্ডেন্ট অন মি, সে আমার উপর নির্ভরশীল। এই সেন্টেন্সে দেখো আন্ডারলাইন করে দেওয়া আছে মি আর অন। মিটা হলো প্রোনাউন, অনটা হলো প্রিপজিশন। তোমাদের সুবিধার্থে এক্সাম্পল গুলোর নিচে আন্ডারলাইন করে দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আর বেটার তোমরা যার যার খাতাতে নাম্বার অনুযায়ী লিখে নাও। আমি স্ক্রিনে যে লেখাগুলো দিয়েছি সেই লেখাগুলো তুমি নিজের খাতায় লিখে নাও, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে, রপ্ত করতে সুবিধা হবে। নাম্বার 3 বিফোর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে প্রিপজিশন বসে। আই গট দ্য বিল ইন ফুল, এই এক্সাম্পলটাতে দেখো ফুল কথাটা হলো অ্যাডজেক্টিভ, ইন হলো প্রিপজিশন। তাহলে ফুল কথাটা অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের আগে প্রিপজিশন ইন। নাম্বার 4 বিফোর অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগেও প্রিপজিশন বসানো যায়। উই শ্যাল গো দেয়ার অন সানডে, তাহলে এই যে সানডে একটা দিনের নাম, অ্যাডভার্ব অফ টাইম, তার আগে বসছে হলো অন। তাহলে আমরা জানলাম অ্যাডভার্ব সানডে, তার আগে প্রিপজিশন অন। নাম্বার 5 বিফোর প্রিপজিশন,
তাহলে প্রিপজিশনের আগে আরেকটা প্রিপজিশন বসানো যায়, অর্থাৎ পাশাপাশি দুইটা প্রিপজিশন বসে। হি ইজ অ্যাবাউট টু ডাই, হি ইজ অ্যাবাউট টু ডাই, এখানে টুটা একটা প্রিপজিশন আর অ্যাবাউট এটা আরেকটা প্রিপজিশন। তাহলে এই অ্যাবাউটটা টু এর আগে বসছে, তাহলে প্রিপজিশনের আগে প্রিপজিশন। নাম্বার 6, বিফোর ফ্রেজ মাই ফ্যামিলি ডিপেন্ডস অন মাই ইনকাম। মাই ইনকাম এটা একটা ফ্রেজ। ফ্রেজ কাকে বলে? একগুচ্ছ শব্দ যখন এক একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে তাকে ফ্রেজ বলে। তাহলে মাই ইনকাম এটা একটা নাউন ফ্রেজ, তার আগে বসছে হলো অন প্রিপজিশন। নাম্বার 7, বিফোর ক্লজ I can't rely on what you say. On preposition what you say এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? একটা সেন্টেন্সের অংশ যার মধ্যে আবার সেন্টেন্সের গুণাগুণ থাকে তাকে বলা হয় ক্লজ, খণ্ডবাক্য। তাহলে হোয়াট ইউ সে এটা একটা ক্লজ, তার আগে বসছে প্রিপজিশন অন। নাম্বার 8, বিফোর জিরান্ড they are fond of traveling. ট্রাভেলিং ভার্বের আইনজি ফর্ম, জিরান্ড হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। তাহলে ভার্বের আইনজি ফর্ম যখন নাউন হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ড। তাহলে অফটা হলো প্রিপজিশন আর ট্রাভেলিং হলো জিরান্ড। তাহলে এভাবে আমরা জানলাম যে প্রিপজিশনের অবস্থানগুলো কোন কোন জায়গাতে। তাহলে আমরা জানলাম নাউনের আগে, নাউনের আগে, অ্যাডজেক্টিভের আগে, অ্যাডভার্বের আগে, প্রিপজিশনের আগে, ফ্রেজের আগে, ক্লজের আগে, জিরান্ডের আগে। এই লোকেশনগুলো, এই জায়গাগুলোতে প্রিপজিশন বসে। তাহলে এই লোকেশনগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের প্রিপজিশন ব্যবহার করতে সহজ হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। আর এগুলো বাসাতে আমি যেভাবে আলোচনা করলাম স্ক্রিনে দেখিয়েছি, এগুলো লিখে নাও এবং এই অনুযায়ী বাসাতে আবারও একটু বেশি করে প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তোমার আইডিয়াগুলো আরো স্পষ্ট হবে। তাহলে চলো আমরা প্রিপজিশনের পজিশন জানলাম, এখন আমরা দেখব কাইন্ডস অফ প্রিপজিশন। আমি স্ক্রিনে দেখো কাইন্ডস অফ প্রিপজিশন উপস্থাপন করেছি, তোমরা এইগুলো ভালো করে দেখো এবং তোমাদের খাতায় লিখে নাও। আমি যখনই যেটা আলোচনা করবো সাথে সাথে লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সহায়ক হবে। দেখো প্রিপজিশনের প্রকারভেদ। নাম্বার 1, সিম্পল। আমরা যেটাকে সিঙ্গেল প্রিপজিশন বলি, একক প্রিপজিশন, আর এখানে নাম দেওয়া হয়েছিল সিম্পল প্রিপজিশন। আই শ্যাল গো বাই বাস, আমি বাস যোগে যাব। এক্ষেত্রে তো বাই একটা প্রিপজিশন, একক প্রিপজিশন, তাহলে এর নাম হলো সিম্পল প্রিপজিশন। আরো এক্সাম্পল আমি দেখিয়েছি টু, তাহলে টু একটা প্রিপজিশন, উইথ আর একটা প্রিপজিশন, তাহলে এগুলোকে আমরা বলবো সিম্পল প্রিপজিশন। তাহলে এককভাবে যখন কোনো প্রিপজিশন কাজ করে বা বসে তখন ওই প্রিপজিশনকে আমরা বলি সিম্পল প্রিপজিশন। নাম্বার 2, ডাবল প্রিপজিশন। ড্রপ দ্য লেটার ইনটু দ্য বক্স। তাহলে এই সেন্টেন্সটাতে দেখো ইনটু, ইনটুর নিচে আন্ডারলাইন করা আছে ইন টু, তাহলে দুইটা প্রিপজিশন একসাথে আছে। তাহলে দুইটা প্রিপজিশন যেহেতু আছে ওই জন্য ইনটুকে আমরা বলবো ডাবল প্রিপজিশন। তেমনি ভাবে এক্সাম্পল দেখো আপন, আপ অন, আপন। উইদাউট, উইথ প্লাস আউট, উইদাউট, তাহলে দুইটা করে প্রিপজিশন আছে একসাথে।
তাহলে এই ধরনের প্রিপোজিশনকে আমরা বলবো ডাবল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন, হু ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড ইউ, কে তোমার পশ্চাতে দাঁড়িয়ে আছে। বিহাইন্ড কথাটা কিন্তু দেখো কতগুলো ওয়ার্ডের সমন্বিত ভাবে প্রিপোজিশন হিসেবে কাজ করছে। তাহলে এই যে সমন্বিত অবস্থা, এদেরকে আমরা বলছি কম্পাউন্ড প্রিপোজিশন, বিহাইন্ড। তেমনি এক্সাম্পল বিটুইন, বি টুইন, বিসাইড, বি সাইড। তাহলে সমন্বিত ভাবে এরা ওয়ার্ডগুলো মিলে এক একটা প্রিপোজিশনের মতো কাজ করছে, এই জন্য এদেরকে বলা হবে কম্পাউন্ড প্রিপোজিশন। তারপরে দেখো ফ্রেজ প্রিপোজিশন নাম্বার 4, হি পাসড বাই ডিন্ট অফ স্টাডি। বাই ডিন্ট অফ, এর নিচে দেখো আন্ডারলাইন করা আছে বাই প্রিপোজিশন, ডিন্ট একটা ওয়ার্ড আর অফটা হলো প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতেও প্রিপোজিশন আছে, শেষেও প্রিপোজিশন আছে, আর এইরকম ফ্রেজকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। মোর এক্সাম্পল দেখো, ইন ফ্রন্ট অফ, তাহলে আগে ইন পরে অফ, তাহলে শুরুতে এবং শেষে প্রিপোজিশন আছে। তাহলে এই ধরনের প্রিপোজিশনাল ফ্রেজকে বলবো, আর এগুলো আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব। ইন কেস অফ, শুরুতে এবং শেষে দেখো প্রিপোজিশন আছে, তাহলে এগুলোকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলো প্রিপোজিশনের মতোই কাজ করে। দেখো নাম্বার 5, পার্টিসিপল প্রিপোজিশন। আই নো নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার। এখানে রিগার্ডিং কথাটা ভার্বের আইএনজি ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কিন্তু এইখানে কাজ করছে হলো প্রিপোজিশন হিসেবে, তবে এটা ভার্বের আইএনজি ফর্ম, এই জন্য একে বলা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। ফর এক্সাম্পল কনসিডারিং, ওয়াকিং পাস্ট, তাহলে এক একটি পার্টিসিপল প্রিপোজিশন। তাহলে এভাবে আমরা জানলাম ভার্বের আইএনজি ফর্ম যখন প্রিপোজিশন হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। তারপর দেখো নাম্বার 6, ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড অর্থ গোপন, উজ্জ রাখা, গোপন রাখা। উই কেম অ্যাট 8 o'clock, ও ক্লকের নিচে আন্ডারলাইন করা আছে, ও উপরে দেখো কমিশন চিহ্ন দেওয়া আছে, ও সমান সমান অফ, অর্থাৎ ওখানে অফ কথাটা না লিখে শুধু ও লেখা আছে, একটা ওয়ার্ড এর এফ কথাটা উজ্জ আছে, অর্থাৎ ডিসগাইজড আছে। রাইস সেলস 40 টাকা কেজি, এখানে দেখো এ সমান পার, এ কেজি বোঝাচ্ছে হলো পার কেজি, তাহলে পার কেজি না লিখে আমরা লিখছি হলো কেজি, তাহলে এই যে এটা হলো ডিসগাইজড প্রিপোজিশন। তারপর দেখো নাম্বার 7, ডিটাচ প্রিপোজিশন। ডিটাচ মানে কি? বিচ্ছিন্ন, আলাদা, যেখানে হওয়ার কথা, যেখানে বসার কথা সেখানে না বসে অন্য জায়গায় যদি বসে, এইরকম প্রিপোজিশনকে আমরা বলবো ডিটাচ প্রিপোজিশন। এক্সাম্পল হিসেবে দেখিয়েছি দেখো, হু আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কিসের জন্য বিখ্যাত। তাহলে প্রথম সেন্টেন্সে দেখো হু আর ইউ টকিং টু, আসলে এই টু কথাটা শুরুতেই বসার কথা, শুরুতে না বসে এটা আমরা যেহেতু কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু করছি, কোশ্চেন ওয়ার্ড গুলো সেন্টেন্সের শুরুতেই বসে, এই জন্য এটা সেন্টেন্সের শুরুতে না বসে টুটা বসছে সেন্টেন্সের শেষে, ডিটাচড হয়ে আলাদা হয়ে যায়, অন্য জায়গায় বসছে, তাই এই টুকে বলবো ডিটাচড প্রিপোজিশন। হোয়াট ইজ ফেমাস, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, তাহলে ফরটা আসলে হওয়ার কথা আগে, হোয়াট ফর না হয়ে ফর হোয়াট, ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস, কিন্তু যেহেতু হোয়াট কথাটা ডব্লিউএস ওয়ার্ড, শুরুতে ডব্লিউএস ওয়ার্ডটাই বসে,
এই জন্য ফরটা সেন্টেন্সের শেষে বসছে, আর এই ফরকে তখন বলা হয় ডিটাচড প্রিপজিশন। তাহলে আমরা স্যার এইভাবে দেখলাম। একটু বলেন, হ্যাঁ বলো। ডিটাচড প্রিপজিশন সম্পর্কে আরেকটু বলেন স্যার। ডিটাচড অর্থ আলাদা, বিচ্ছিন্ন। যে জায়গাতে বসার কথা সেই জায়গাতে না বসে অন্য জায়গায় বসে বিশেষ কোনো কারণে। সেই কারণটা আমরা দুইটা সেন্টেন্সে দেখলাম যে শুরুতে সাধারণত ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো। এই জন্য আগে যদি ফর বসেও ওইটাকে ওইখানে না রেখে ওই প্রিপজিশনটাকে শেষে যায় বসানো হয়। তার লোকেশনটা শুরুতে হওয়া সত্ত্বেও সে বসে যায় শেষে, অর্থাৎ তার জায়গাকে চেঞ্জ করে যে অন্য জায়গায় বসলো, আলাদা জায়গায় বসলো, অন্য জায়গায় বসলো। তাহলে এই ধরনের প্রিপজিশনকে বলবো ডিটাচ প্রিপজিশন। তাহলে আমরা জানলাম সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন, ডিসগাইজড প্রিপজিশন, ডিটাচ প্রিপজিশন। তাহলে যে প্রিপজিশন গুলো আমরা আলোচনা করলাম, জানলাম, আশা করি এগুলো তোমাদের নতুনত্ব আছে, তোমাদের নতুন ধারণা পাচ্ছ। আর এগুলো বারবার যদি রপ্ত করো তোমাদের প্র্যাকটিসের জন্য খুবই সহায়ক হবে। আর দেখো আমি এখন এক্সারসাইজ উপস্থাপন করেছি। চলো এই এক্সারসাইজ গুলোর মাধ্যমে আমরা দেখি যে প্রিপজিশন গুলো আমরা জানলাম সেগুলো ব্যবহার করতে যে আমাদের কোনো নতুনত্ব আসে কিনা। দেখো এক্সারসাইজের প্রথম নাম্বার দেখো, নাম্বার 1, দে অ্যারাইভড লেট দ্য এয়ারপোর্ট। তারা দেরিতে বিমানবন্দরে পৌঁছল। দ্য এয়ারপোর্ট এটা হলো একটা স্থান, ছোট জায়গা। তাহলে তার আগে কি বসে? ছোট জায়গার আগে অ্যাট বসে। তাহলে আমরা এখানে লিখবো অ্যাট, অর্থাৎ নাম্বার 1 এর উত্তর হবে অ্যাট। নাম্বার 2, the question dot is very easy. তাহলে the question above, উপরের যে প্রশ্নটা সেটা খুব সহজ, above. নাম্বার 3, we should not always run dot money. আমাদের উচিত না সবসময় টাকার পেছনে ছোটা। তাহলে পেছনে অর্থে কি বোঝায়? আফটার, রান আফটার। তাহলে আমরা জানি এটা গ্রুপ ভার্ব। রান একটা ভার্ব, আফটার লিখলে তার অর্থের পরিবর্তন হয়ে যায়। রান মানে দৌড়ানো, আর আফটার অর্থ পেছনে, টাকার পেছনে ছোটা অর্থে। তাহলে এখানে রান আফটার, প্রিপজিশন হবে আফটার। নাম্বার 4, দে নেল্ড ডট দ্য কিং। তারা রাজার সামনে অবনত হলো। তাহলে কি? বিফোর দ্য কিং। এখানে প্রিপজিশন হবে বিফোর। কি হবে? বিফোর, দে নেল্ড বিফোর দ্য কিং, রাজার সামনে। নাম্বার 5, ডো নট রাইট ডট দিস লাইন প্লিজ। ডো নট রাইট ওভার দিস লাইন প্লিজ। ওভার মানে কি? উপর দিয়ে, এই লাইনের উপর দিয়ে আর লেখো না। তাহলে সেক্ষেত্রে ওভার। নাম্বার 5 এর উত্তর ওভার। নাম্বার 6, ইট ইজ ডট মাই ক্যাপাসিটি। এটা আমার সাধ্যের বাইরে। তাহলে উত্তর হবে বিয়ন্ড, BEYOND, বিয়ন্ড। ইট ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি। নাম্বার 7, হোয়াট ক্যান আই ডু ডট মাই ক্লাসমেটস। আমি
আমার বন্ধুদের জন্য কি করতে পারি, তাহলে হবে হোয়াট ক্যান আই ডু ফর মাই ফ্রেন্ডস, ফর মাই ক্লাসমেটস। আর যদি কোনো ব্যক্তিকে বোঝায় সাথে থেকে, তাহলে সেই ক্ষেত্রে হবে উইথ। হোয়াট ক্যান আই ডু উইথ মাই ক্লাসমেটস, আমি আমার বন্ধুদের সাথে কি করতে পারি, অর্থাৎ বন্ধুরা লেখাপড়া করে, তুমিও তাদের সাথে লেখাপড়া করবে, তাহলে এই অর্থে তখন উইথ। আর কল্যাণ অর্থে হবে ফর। নাম্বার 8, হি ডাইভড ডট দ্য ওয়াটার, সে পানিতে ডুব দিল, ইনটু দ্য ওয়াটার। তাহলে তুমি আসো এক জায়গায়, আর এক জায়গায় পানির ভিতরে ডুব দিয়ে চলে যাচ্ছ, তাহলে স্থানান্তর, তাহলে সেই ক্ষেত্রে হয় ইনটু। তাহলে 8 নম্বরের উত্তরটা হবে ইনটু। নাম্বার 9, রানা কামস হিয়ার ডট এভরি মানডে, প্রতি সোমবারে রানা এখানে আসে। তাহলে মানডে একটা কি তারিখ, দিন, তার আগে কি বসে অন, তাহলে 9 নম্বরের উত্তরটা হবে অন। নাম্বার 10, she lives dot her parents in ঢাকা, সে তার বাবা মায়ের সাথে ঢাকায় বাস করে। সাথে বোঝাইতে তাহলে উইথ হয়, কোন পার্সনের সাথে হলে উইথ হয়। তাহলে she lives with her parents in ঢাকা, তাহলে উত্তরটা হবে। বলেন স্যার, কোশ্চেন ইজ ভেরি তারপরে আর কোনো কিছু বলার আছে? তাহলে আমরা যেভাবে এক্সারসাইজ গুলো করলাম, এইভাবে এক্সারসাইজ করলে তোমাদের ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি সম্ভব। আর যদি প্যাসেজ অনুযায়ী খালি উত্তর মুখস্থ করো, তাহলে কিন্তু পরীক্ষা ভালো করলে কিন্তু অ্যাডমিশন টেস্টে তার কমন পাবে না। আর অ্যাডমিশন টেস্টের জন্য এই সিস্টেমটা তোমাদের জন্য খুবই উপযোগী। আর সেই কথা বিবেচনায় রেখেই, পরীক্ষাকে সামনে রেখেই এই জিনিসগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা আজকে প্রিপজিশন নিয়ে যে আলোচনাগুলো করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এগুলো খুবই উপযোগী পয়েন্ট, এগুলো তোমাদের লেখাপড়ার সাথে, সেই সাথে অ্যাডমিশন টেস্টের সাথে ভালো রেজাল্ট করার সাথে এগুলো খুবই দরকার। আর তোমরা যে প্যাসেজগুলো হয়তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো, যদি কমন নাও পড়ে, যদি এভাবে ডিটেইলস আলোচনার মাধ্যমে তোমার স্টাডিটা পূর্ণাঙ্গ করো, তাহলে দেখা যাবে যে কমন না পড়লেও তুমি উত্তরটা লিখতে পারবে। আশা করি পাঠটা তোমাদের কাছে